দর্শক স্বাগত পূর্বাচল রিজেন্টন সংবাদ সংলাপে। সঙ্গে আছে আমি অঞ্জন রায়। পরিচয় পর্বের আগে নিয়ম ভেঙে বাংলাদেশ ক্রিকেট দলকে, বাংলাদেশকে আমরা অভিনন্দন জানাতে চাই। আমরা বিজয়ী হয়েছি এবং অদ্ভুত একটি ঘটনা, 1971 শুনলে আমাদের পাকিস্তানের কথা মনে পড়ে। আমরা কিন্তু 71টি বল যখন বাকি ছিল তখন বিজয়ী হয়েছি। শুরু করতে চাই আজকের আলোচনা। আমাদের সাথে আছেন জনাব রাশেক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক। আমাদের সাথে আছেন আয়েশা আক্তার ডালিয়া, পিপুলস রোকেয়া ফাউন্ডেশনের প্রধান। আমাদের সাথে আছেন বারভিডা ফাউন্ডেশনের সভাপতি জনাব হাবিবুল্লাহ ডাল। স্বাগত এই প্যানেলকে। দর্শক, আমরা গত কদিন ধরে নির্বাচন নিয়ে কথা বলছি। আমরা যেমন প্রার্থীদের সাথে কথা বলছি, তেমনি কথা বলতে চাইছি যারা নির্বাচনকে নিয়ে ভাবছেন, এই নগরে থাকছেন, তাদের নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে। আজকে একটু অন্য স্পেসিফিক বিষয়ের দিকে আমরা তাকাতে চাই। আমরা পরিবেশ বান্ধব ঢাকার কথা বলছি, আমরা প্রকৃতি বান্ধব ঢাকার কথা বলছি, আমরা যন্ত্র যানগুলোকে নিরাপদ করা ঢাকার কথা বলছি, মানুষের জন্য ঢাকা শহরের কথাও হয়তো কম বেশি কেউ কেউ বলছি, বা দরিদ্র মানুষের জন্য ঢাকা শহরের কথা কেউ কেউ বলছি। কিন্তু আমাদের শহরটি কি সম্পূর্ণরূপে নারী বান্ধব? অবশ্যই একটি দুটি বিচ্ছিন্ন ঘটনা মানে ঢাকা শহর নারীর প্রতিপক্ষে পরিণত হয়নি, কিন্তু একটি ছোট ঘটনা কেস আমরা দেখতে পারি। যদি বড় অঙ্গিকে দেখি, কিন্তু অন্য অঙ্গিকে দেখলে ঘটনাটি অনেক বড়। কারণ আমরা এই ধরনের একটি ঘটনাকেও প্রচণ্ড গুরুত্ব দিয়ে দেখতে চাই। আমরা ছোট নয়, বড়ভাবে বিষয়টিকে দেখতে চাই এবং নারীর জন্য বান্ধব একটি নগর যদি গড়ে তুলতে চাই আমরা, তাহলে নগরীটি কেমন হতে পারে এই নিয়ে আলোচনা শুরু করতে চাই। রাশেক রহমান, আমাকে দিয়ে শুরু করবেন? জি। দেখেন, প্রথমে হচ্ছে কি, আমি 2-3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এবং সেখানে আমি একটা কথা বলেছিলাম যে মাও সেতু যখন চায়নাকে কমিউনিজমের আচ্ছাদনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছে, কমিউনিস্ট বিপ্লবের পরে এবং প্রবৃদ্ধি, উন্নয়ন, শক্তি সব কিছু যখন সমীরণ দেখা দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিল, তখন তিনি একটা বক্তৃতায় বলছিলেন, এটা আমার মনে হয় আপনার এই টক সাথে আমি বলেছিলাম, কিন্তু এটার সাথে প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন যে চায়নার অর্ধেক আকাশ, তার অর্ধেক নারী, আর বাকি অর্ধেক আকাশ, তার বাকি অর্ধেক পুরুষ। সে একই সুরে বলতে চাই, বাংলাদেশের আজকে অর্থনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা নগরী। এই ঢাকা নগরীর অর্ধেক আকাশ তো ঢাকা নগরীতে যে নারীরা বসবাস করে তাদেরকে নিয়ে। অর্থাৎ নারী বান্ধব নগরী যদি আমরা গড়ে তুলতে না পারি, সেই নগরী মানুষের বান্ধব হয় না, অবশ্যই মানুষের বান্ধব হয় না। এবং শুধু তাই না, ভবিষ্যতে যে আরো নতুন সম্ভাবনা আমাদের কাছে উপহার হিসেবে আসবে, এটাকে লালন এবং ধারণ করার যে ব্যাপারটা, সেটা নারী বান্ধব নগরী ছাড়া কোনোদিন করা সম্ভব নয়। এবং আপনি দেখবেন 1422 এই 14ই এপ্রিল তাকে বরণ করে নেওয়ার দিনেও একটি দুঃখজনক ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সেখানে হয়ে গেছে। এবং এই ঘটনার থেকে আপনি বুঝবেন যে আমাদের দেশে একটি অপশক্তি, একটি প্রতিক্রিয়াশীল শক্তি রয়েছে, যারা বারবার প্রতিনিয়ত আমাদের যে রঙিন সংস্কৃতি, অর্থাৎ নববর্ষের সংস্কৃতি, নবান্নের সংস্কৃতি, পহেলা ফাগুনের সংস্কৃতি, সুর মূর্ছনার যেই জাতিসত্তা, এটাকে যেভাবে হুমকির সম্মুখীন করতে চায়। এবং তারা আমরা যেই জীবনধারায় বিশ্বাস করি, যে মুক্ত চিন্তার, মুক্ত মনের ভাব প্রকাশ করার যে অধিকার, এবং তার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ প্রবৃত্তি দিয়ে আচ্ছাদিত একটি জাতি আমরা গঠন করতে চাই, শক্তিশালী, স্বাস্থ্যসম্মত, সেই ব্যাপারে তারা বিশ্বাস করে না। আজকে আমার মনে হয় যে সমস্ত জাতির সময় এসেছে, ঢাকাবাসীর সময় এসেছে ঐক্যবদ্ধভাবে, আপনি জানেন সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, এমন দুজন, উত্তর এবং দক্ষিণে দুজন মেয়র আমাদের নির্বাচিত করা প্রয়োজন, যারা সত্যিকার অর্থে নারীর মর্যাদা বুঝেন এবং নারী বান্ধব ঢাকা নগরী গড়ে তুলবেন। আর স্বাভাবিকভাবে এটা না বললে অন্যায় হয়ে যাবে। আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, জননেত্রী, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা, তার সমর্থিত আমি বিশ্বাস করি আনিসুল হক সাহেব ঢাকা উত্তরে এবং সাইদ খোকন সাহেব ঢাকা দক্ষিণে, তারা অবশ্যই আজকের যুগের এই সময়কার প্রাসঙ্গিক দাবি নারী বান্ধব নগরী করে তোলার ক্ষেত্রে ইতিবাচক গঠনমূলক ভূমিকা রাখবে। আয়েশা আক্তার ডালিয়া, আপনার কাছে আসছি। হ্যাঁ, আমরা নির্বাচনী ইশতেহারে দেখছি যে অনেক পলিটিশিয়ান সবাই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। জলজাট মুক্ত ঢাকা শহর, যানজট মুক্ত ঢাকা শহর,
বায়ু দূষণ মুক্ত ঢাকা শহর, কেউ কিন্তু নারীরা কিভাবে চলাফেরা করবে রাস্তায়, বা একটা একটা নারীদের যে চলাচলের যে মানে সুষ্ঠু একটা নিরাপদ শহর, এই শহরটা, এটা নিয়ে কেউ কোনো প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমি শুনিনি। যাই হোক, তো আমাদের মনে হয় যে আমরা যেন নিরাপদে চলাফেরা করতে পারি, বিশেষ করে নারীরা কেমন চলাচল করবে চাইতো, নারীর চলাচলের ক্ষেত্রে যারা আক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে কি অবস্থান দাঁড়াবে, এটি খুব বেশি জরুরি। এটা ভীষণই জরুরি, কারণ আমরা সিসিটিভি ফুটেজে দেখছি যে বিভিন্ন মানুষজন কে দেখা যাচ্ছে বা কিছু, মানে সিসিটিভি ফুটেজ পর্যন্ত যে এটা করা যাবে না, তারপরের স্টেজটা তো যেতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে এবং একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ কোনো ধরনের কোনো আরেকবার কেউ তাকানোর আগে হিসাবটি করে যে শাস্তিটি যে আমার একটা শাস্তি হতে পারে, তো শাস্তি দেওয়াটা খুব জরুরি। আর এই যে আমরা যেন রাস্তাঘাটে চলাফেরাটা ঠিকমতো করতে পারি, আমাদের যেন মেয়েদের জন্য যেন আলাদা বাস থাকে, মেয়েদের জন্য যেন আলাদা টেম্পো থাকে, সবাই তো গাড়িতে চলাফেরা করতে পারে না। তো আমাদের মেয়েদেরকে নিয়ে আসলে চিন্তা করার সময় চলে আসছে, যেহেতু বাংলাদেশে 50% মেয়ে এবং 50% ছেলে, তো মেয়েদেরকে ঘরের ভিতরে বন্দি করে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না, যেটা আমাদের সবসময় বলা হচ্ছে যে সবচেয়ে বড় যে সেক্টরটি এখন গার্মেন্টস সেক্টর, সেটি তো চলছে আমাদের নারী শ্রমিকদের উপরে, এবং গার্মেন্টস দিয়েই প্রমাণ করে দিয়েছে যে মেয়েরা একসাথে কাজ করলে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে দেশ। এটা মানে একটা অনেক চিন্তার বিষয়। মেয়েদের জন্য অবশ্যই কিছু প্রতিশ্রুতি থাকতে হবে। আমাদের এই মেয়র নির্বাচনে যারা আসছেন, যারা নির্বাচিত হবেন আশা করছেন, তারা আমার আশা যে তারা আমাদের জন্য বিষয়টিকে এখন হয়তো তারা আমলে আনবেন। ডন ভাই, আমাদের ঢাকাটি যে ইস্যুতে আমরা অনেক ইস্যুতে আসছি, কিন্তু এই ইস্যুটিকে আমাদের তাকানো উচিত। ধন্যবাদ অঞ্জন আপনাকে। আমি প্রথমে আমার বক্তব্য শুরু করতে চাই বাংলাদেশ ক্রিকেট টিমের যে সাফল্য, আমরা ধারাবাহিক যে একটা সাফল্য দেখছি, এটা সত্যি কার অর্থে যে বাঙালি, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। সিরিজ জয় করে ফেলেছি আমার পাকিস্তানের সাথে, এবং এই তামিমের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, এটা সত্যি আমাদের সব মানুষকে, সব সারা জাতিকে কিন্তু খুবই আশাবাদী করেছে। আমি মনে করি, আপনি জানেন যে তামিম ইকবালের ব্যাপারটা একটু বলিনি, কারণ আপনি জানেন যে ক্রিকেটের খুব পাগল, আমি জানি সেটি, এবং বিশ্বকাপ দেখতে চলে গেছিলাম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তামিম ইকবালের খেলা কিন্তু মাঝখানে খুব আপ অ্যান্ড ডাউন হচ্ছিল, খুব একটা ভালো স্কোর করতে পারছিল না বেচারা, বিভিন্ন নিন্দুকরা বিভিন্নভাবে ওনার ব্যাপারে কথা বলছিল। আলহামদুলিল্লাহ সে আবার প্রমাণ করেছে যে এজ এ ওপেনিং ব্যাটসম্যানে বাংলাদেশে এমনটি হওয়া উচিত, তার মতো এখনো কেউ এরকম যোগ্য না এবং স্মার্ট না। আরেকটা কথা বলে রাখি, রিসেন্টলি সে উমরা করে ফিরেছে, আমার মনে হয় গত মানে ওয়ার্ল্ড কাপ থেকে আসার পরপরই কিন্তু সে উমরা করতে গিয়েছিল। আপনারা দেখবেন যে টিভিতে তার চুল কিন্তু খুব ছোটো ছোটো। তার সাথে আমার রাত্রে কথা হয়েছে, তো আমি ওকে বললাম যে দেখো, হয়তো ইনশাআল্লাহ তুমি উমরা করে এসছো, আল্লাহ পাকের অসীম রহমত হয়েছে আমাদের বাঙালির উপরে। দেখো তুমি মাশাআল্লাহ পরপর 2টা সেঞ্চুরি করেছো, এতে করে তোমার যে পাস্ট কিছুটা যে তোমার যে খেলাটা খারাপ সমালোচনাকে অতিক্রম করা, আলহামদুলিল্লাহ সে অতিক্রম করেছে, আমরা গর্বিত। ধন্যবাদ। আর আজকে এখন যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, ইনফ্যাক্ট এই সরকার, আওয়ামী লীগ সরকার, যিনি সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু সবসময় নারীর ক্ষমতা বৃদ্ধির কথা বলে আসছেন এবং নারীর উন্নয়নের কথা বলে আসছেন। আমরা দেখছি উনি ওনার কর্নার থেকে চেষ্টা করছে এই সরকার এই নারীর ক্ষমতায়ন বৃদ্ধি এবং নারীর উন্নয়নের জন্য। যিনি আপা যেটা বলছে সত্যি কথা, যে আমরা তো ধরেন আমি যে ব্যবসা করি সেটা হলো যে ট্রান্সপোর্ট কিংবা গাড়ি নিয়ে ব্যবসা করি। বাংলাদেশে কিন্তু মহিলাদের জন্য কোনো ব্যক্তি মানে স্পেশালি কিন্তু বাস নেই, মহিলা লেডিস বাস নেই, আমরা দেখি না, লেডিস বাস নেই, এবং থাকলেও কোনো মান সম্পদ আমি দেখি না, আলাদা কোনো ট্রান্সপোর্ট নেই যে মহিলারা যাতায়াত করবে। পাশাপাশি এখানে যেটা উঠে এসছে যে শহরের মধ্যে আপনি দেখবেন সকালবেলা যখন আপনার ঘুমের থেকে আমি যখন বাচ্চাকে নিয়ে স্কুলের দিকে যেতে চাই, দেখি যে রাস্তা ক্রস করছে হাজার হাজার শত শত মহিলারা ফ্যাক্টরির দিকে যাচ্ছে এবং আমাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। অফকোর্স আমরা যেটাকে নিয়ে অহংকার করছি যে পোশাক শিল্পে বলতে গেলে প্রায় 70 to 80% সবই নারী। এই নারীর এই সুন্দর হাত দিয়ে কিন্তু আমাদের লক্ষ 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 কোটি ডলার আমরা কিন্তু এখানে অর্জন করছি। কিন্তু এই নারীর জন্য কিন্তু দেখবেন
নারী না, নর্মালি তো কোনো পাবলিক টয়লেট নাই। সকালবেলা একটা নারী বেরোলো, কথা বললাম, হঠাৎ করে টয়লেটে কোনো সমস্যা হচ্ছে, কোথায় কোনো টয়লেট আছে আপনি বলেন? পাবলিক কোনো স্পেস নর্মাল টয়লেট তো নাই, নারীদের জন্য কোনো টয়লেট রাখা হয়নি। আমি মনে করি এইসব জিনিস কিন্তু যারা এখন আছে, যারা প্রিভিলেজ মানুষদের জন্য রয়েছে, কিন্তু সেই সব জায়গায় কিন্তু এইসব সাধারণ নারীরা ঢুকতেই পারবে না। আমি এটা প্রথমেই টয়লেটের কথা বললাম, এটা নেই। আমি মনে করি যারা এখন নির্বাচনের জন্য যে মেয়র উত্তর এবং দক্ষিণে যারা চেষ্টা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি মনে করি এখানে তরুণ আমরা নেতৃত্ব দেখতে পাচ্ছি ব্যবসায়ী নেতৃত্ব। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা চমক দিয়েছেন আমাদের এই আনিস ভাইকে আমাদের উত্তরে উপহার দেওয়াতে। তা আমি মনে করি যারা ইয়াং এবং এনার্জেটিক আছেন, বিএনপি বলেন, আবার মাহিও আছে ওখানে, সবাই ইয়াং, আরেকজন ইয়াং আছে বিএনপির, যেই নির্বাচিত হয়ে আসবে আমি মনে করি নারীদের এইসব ব্যাপারে একটু লক্ষ্য, নিরাপত্তার জায়গাটি, আর নিরাপত্তার ব্যাপারটা যদি বলি, ছি দুঃখ হয় কিন্তু আমাদের দেখেন দেশ স্বাধীন হয়েছে 43 বছর হয়েছে, এখনো কিন্তু আমরা অমানুষ হয়ে গেছি। মানে কিছু মানুষের কাজ কারবার দেখে মনে হয় আমরা কোনো মানুষ না। আপনি দেখেন যে টিএসসির মোড়ে যেটা হলো, যেটা আমরা দেখলাম, এত লজ্জা লাগলো আমার, যেটা কিভাবে সম্ভব। যারা এই ঘটনাটা ঘটিয়েছে অনেকক্ষণ ধরে তো ঘটনাটা ঘটলো, আমরা সিসিটিভিতে দেখলাম। এখন এখানে নিরাপত্তা এতদিন হয়ে গেল, কাউকে কি আইডেন্টিফাই করা যায়নি। আমি বিশ্বাস করতে চাই পুলিশ অবশ্যই চেষ্টা করছে। ওখানে এত মব ছিল, হুট করে কিন্তু পুলিশ 2-4টা পুলিশ গেলে কিন্তু পুলিশও মার খেত, এত মব, এটা বাস্তবতা। কিন্তু তারপরও যখন সিসিটিভি আছে, ওনারা সিসিটিভিতে দেখেছেন, আইডেন্টিফাই করতে পেরেছেন। আমরা চাইবো যে সাথে সাথে এদেরকে ধরে যেন আইনের আওতায় আনা হোক এবং কঠিন শাস্তি দেওয়া হোক। এটা যেন একটা এক্সাম্পল হোক, নেক্সট টাইম কেউ যেন কোনো মা বোনকে রাস্তায় যেন, আগামী পয়লা বৈশাখে যে ওখানে পা দেবেন তিনি ভেবে নেবেন যে ওখানে যদি এমন ঘটনা ঘটে তার কি শাস্তি হতে পারে। অফকোর্স, যদি কঠিন শাস্তি, যেটা বলে আইনের শাসন, আমরা যা বারে যে জিনিসটা বলি, এটা যদি একটা এক্সাম্পল হয়ে যায়, তাহলে নেক্সট টাইম কেউ কিন্তু করতে পারবে, সাহস পাবে। ছোট্ট কথা বলি, ক্যান্টনমেন্টে দেখেন গাড়িগুলো ভদ্রভাবে চলে না, কিন্তু বাইরে আসলে ওই ড্রাইভারটাই দেখে যে উল্টা পাল্টা চলে, সিগন্যাল ভায়োলেট করে। এই জন্য বললাম, আইন যদি কঠিন হাতে দমন করা যায় তাহলে কিন্তু মানুষ কিন্তু এমনি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ রাশেক রহমান। আবার এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু বেশ কিছু রাজনীতিও দেখেছি। আমি প্রথমে একটু ওই জায়গায় আসছি যে ডন ভাইয়ের কথা সূত্র ধরে আইন দিয়ে নারীর মর্যাদা, আত্মসম্মান ফিরিয়ে দেওয়া যায়, এটা জীবন বোধের ব্যাপার। আমি পুরুষ, আমি আমার নিজেকে সম্মান করব, মা জাতি, আমি নারীকে সম্মান করব, মানুষ আইন দিয়ে বোধ তৈরি করা যায় না বাস্তব। আমি আপনাকে ছোট কয়েকটা ঘটনা বলতে চাই। ঠিক আছে রাশেক, না আপনার সাথে আমি ডিবেট করছি না, আমি একটু কথা বলি। কিন্তু আমরা তো অবশ্যই আমরা সবাই সম্মান করব, কিন্তু যারা করবে না তাদের জন্য শাস্তি ব্যবস্থা, তাদের জন্য শাস্তি তো বটে। আমি আপনাকে একটা ঐতিহাসিক ধারাবাহিকতা বলি। জি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব যখন স্বৈরাচার সরকার হিসেবে দেশে উপনীত হলেন, তখন ইত্যাদি অথবা যদি কিছু মনে না করেন, এই অনুষ্ঠানে আজরা জেবিন নামে একজন জাদুশিল্পী ছিলেন, খুব ভালো জাদু দেখাতে মনে করেছে। তিনি গ্রিন রোডে কয়েকজন পুরুষ ছিনতাইকারীর হাতে পড়লেন। তিনি কিন্তু কারাটে কুংফু ব্ল্যাক বেল্ট হোল্ডার ছিলেন, এবং এই যে 6-7 জন ছিনতাইকারী, তার সাথে তিনি একা যুদ্ধ করলেন, তাদেরকে পরাস্ত করলেন। পরবর্তী টিভিতে এসে বললেন যে দুঃখজনক হলো সত্য, আমি একা একটি মেয়ে 6-7 জনের সাথে আমি আত্মরক্ষার্থে যুদ্ধ করছি। আশেপাশে দাঁড়িয়ে থাকা কমপক্ষে 40 থেকে 50 জন পুরুষ মহিলা একজন এগিয়ে আসেন আমাকে সাহায্য করার জন্য। দিস ইজ আওয়ার মাইন্ড ফ্রেম। না সেটি তো আরো পেছনে যান, যে পলাশীর মাঠে যখন যুদ্ধটি চলছিল তখন বাইরে যখন দর্শক ছিল তারা থাকলে পরে ইংরেজ আসে না, তারা যদি মাঠে নামে, সেটা তো 200 বছর আগের কথা বলছি, ওই জায়গা থেকে বের হতে পারছি না। আমি এরপরে ঘটনায় আসি। আমি ডেইলি স্টারে একটা নিউজ পড়ছিলাম, এটা 23 জুলাই 2004 সালে প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হচ্ছে 23 জুলাই 2002 অর্থাৎ বিএনপি জামাত জোট সরকারের সময় ডিসি মাঝারের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী সশস্ত্র ব্যক্তিরা শামসুন নাহার হলে হানা দেয় রাত্রে 12টার পরে, এবং সেখানে কম করে হলো 150টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, মেধাবী, শিক্ষিতা নারী লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এবং সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জল হোসেন সাহেবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিষ্কারভাবে কারা দায়ী ছিল তাদের নাম প্রকাশিত হয়েছে, কিন্তু আজও তাদের কোনো শাস্তি হয়নি। আমি এই কথাটা এই কারণে বলছি, আমাদের জাতির মাইন্ড ফ্রেম, চিন্তা ভাবনার জায়গায় আজকে আমরা এই জায়গায়।
এবং আপনি দেখুন একটু আগে বললেন না রাজনীতি করার চেষ্টা, আমার বলতে কোনো দ্বিধা নাই। বাংলাদেশ ছাত্রলীগের কথা বলা হচ্ছে, যেই ছাত্রলীগের 17,000 সক্রিয় কর্মী 1971 সালে হাতে অস্ত্র নিয়ে এই দেশের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধ করেছে, এই দেশকে স্বাধীন করার যুদ্ধ। আমি বিশ্বাস করি না যে সত্যিকারভাবে ছাত্রলীগ করে সে কাজ করতে পারে। শুধু তাই না, সিসি ফুটেজে যারা এই কাজের সাথে লিপ্ত ছিলেন, জড়িত ছিলেন, তাদের সকলের ছবি এসেছে। ওখানে একজনও আপনি ছাত্রদের কর্মী বা নেতা খুঁজে পাবেন না, কিন্তু রাজনীতি করার চেষ্টা চলছে। এবং আপনি জানেন, আমার দুঃখ লাগে যে আমার বোন, আমার মা, এই দেশের নারীর অধিকার ওই জায়গায় পর্যদস্ত হয় যখন এরকম একটা ন্যাক্কারজনক ঘটনাকে আজকের এই নোংরা রাজনীতির সাথে আমরা মিলিয়ে ফেলার চেষ্টা করি। আমরা চেষ্টা করি এটা দিয়ে কাউকে পরাস্ত করার, কাউকে জয়ী করার, কাউকে পরাজিত করার। দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম লাইজ। এবং আমি আজকে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, গার্মেন্টসের কথা যেহেতু আয়েশা আপা কথাটা তুললেন, এই জায়গায় নিয়ে আসি। হেফাজতে ইসলাম 5ই মে 2013 সালে যখন তার 13 দফা নিয়ে ঢাকা শহর দখল করতে আসলো, সেখানে কি ছিল না যে গার্মেন্টস শিল্পে কর্মরত নারীরা পুরুষের সাথে কাজ করতে পারবেন না? কিন্তু তখন আমরা কি দেখেছি যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া একটা টু শব্দ করেন না এই কথার বিরুদ্ধে। অর্থাৎ আমাদের দেশের পলিটিক্যাল সোল যারা আছে, যারা রাজনীতি করেন, তারা তাদের সুবিধার্থে এই দেশের নারীকে যে কোনো সময় জলাঞ্জলি দিতে পারে। এই জায়গা থেকে বের হওয়ার পথটি কি হবে? বের হওয়ার পথে ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে হবে। আমরা এই শহরকে যারা পরিচালনা করবেন তাদের দায়িত্বটি কি হবে সেখানে? এই জায়গায় বলছি, আমি তো আই এম পার্টিজান, আমি কিন্তু নিরপেক্ষ নই, আমি দলীয় পক্ষে ওই জায়গা থেকে বলছি যে যেই দুইজন ক্যান্ডিডেট আমাদের দল থেকে সমর্থন পুষ্ট হয়ে আজ ঢাকা শহরের প্রতিটি অলিতে গলিতে রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে ভোটের, তাদের ক্যারিয়ার, তাদের জীবন আপনারা বিশ্লেষণ করে দেখুন, তাদের জীবনে বিফলতা নাই। এবং তারা যেখানে গেছেন, যেই কমিটমেন্ট করেছেন, তারা কিন্তু তাদের কমিটমেন্টে পাশ করেছেন। এই আনিসুল হক সাহেব একটি মধ্যবিত্ত ঘরের সন্তান, তার বাবা সরকারি চাকরি করতেন, তারা অনেক ভাই বোন ছিলেন, তাদের বেতনও ঠিক মতো হতো, কিন্তু মেধাবী লোক ছিলেন। সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসেছে, ব্যবসায়ীদের নেতা ছিলেন, সফল ছিলেন। সাইদ খোকন সাহেব, জি, এবং সাইদ খোকন সাহেব একটি পারিবারিকভাবে রাজনৈতিক ধারাবাহিকতার মানুষ, স্পষ্টভাষী, মিষ্টভাষী, বিনম্র। আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনাকে বলি, আমি সাইদ খোকন সাহেব আমার সাথে পরিচয় ছিল না, আমি নিজে ফোন করে বললাম, ভাই আমার এলাকার একটা মানুষ জামাতে ইসলামী, তার গুদামে আগুন ধরিয়ে দিয়ে এই ক্ষতি করেছে, আপনি পারলে হেল্প করবেন। দ্যাট ম্যান উইদাউট ইভেন নোয়িং মি হি হেল্প। আমি যার কথা, তার নাম হচ্ছে রবিউল ইসলাম পারামানি, তাকে হেল্প করেছে। তার মানে আমি বুঝতে পারি যে তাদের কিছু একটা করার ইচ্ছা আছে। সেই জায়গা থেকে বলছি যে একটা ঐক্যমত যদি তৈরি করা যায়, যেখানে নির্দেশনার জায়গা থাকবে বা কিছু পরামর্শের জায়গা থাকবে, পরামর্শের জায়গা থাকবে। এটা আপনার 40 মিনিটের টক শো শেষ হবে না। তবে সবচেয়ে বড় পরামর্শ যেটা প্রথমে বলেছি, যে জীবনবোধকে শানিত করার জন্য লেখাপড়া, চাল চলন, আলাপ আলোচনা সব জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে। শুনেন, আইন আপনি 100,000 করতে পারবেন, কিন্তু পরে কোনো লাভ হবে না যদি না আমরা জাগ্রত নই, যদি না আমরা বুঝি যে আমাদের জীবনে সমৃদ্ধ হওয়ার জন্য আমাদের নারীদেরকে প্রয়োজন। ঠিক আছে, কিন্তু যখন আইনটি কঠোর প্রয়োগ না থাকলে অনেকে কিন্তু সেই মানে সবার জীবন মধ্যে একরকম হবে না। শুনেন, এই যে মবটার ভিতরে যে ভিডিওটা আপনি দেখেছেন, যতজন মিলে এই অপকর্ম করেছে, এই ক্রাইমটা ইজ অফ সাচ নেচার, যত শক্ত আইনি করেন মাঝে মাঝে ডিটেক্ট করা কিন্তু কঠিন হয়ে যায়। তার মানে কি, যে সমাজটাকে আপনি এমন ভাবে গড়ে তুলবেন যাতে করে অপরাধ যিনি করবেন তার সংখ্যা অতিমাত্রায় কমে যায়, প্রতিবাদী মানুষটা বেশি থাকবে, প্রতিবাদ মানুষ বেশি থাকে। আরো অনেক লোক ছিল, কেউ তো প্রতিবাদ করলেন না, তারা কি অন্যায়কারী না? প্রতিবাদ করেছেন, আমরা দেখেছি হাতও ভেঙেছে, কিছু লোক করেছেন, কিন্তু বেশিরভাগ লোক তো করেননি। যারা করেননি তারা কি একই অন্যায়ের জন্য তারা দায়ী না? দেখেন, নিজের দিকে তাকাইতে হবে আয়না দিয়ে। এবং সবচেয়ে একটা কথা বলি, dignity does not only compose with honors, we have to feel that human beings, men and women, we all deserve dignity. অ্যারিস্টটল এই কথাটা বলছিলেন। শুধুমাত্র আপনাকে আমি সালাম দিলাম, বসার জায়গা দিলাম, ওইটাই ডিগনিটি, ওইটা সম্মানের জায়গা না। যদি না আপনি আমি অনুভব না করি যে আমাদের সকলকে সম্মান নিয়ে বাঁচতে হবে, সকলকে রক্ষা করতে হবে, সম্মান নিয়ে বাঁচার অধিকার আমরা সকলে মিলেই রক্ষা করব। ধন্যবাদ। আশা করি আপনার কাছে আসছি, ধরুন এই ক্ষেত্রে যেটি রহমান তার রাজনৈতিক জায়গা থেকে চমৎকার একটি ব্যাখ্যা দিয়েছেন, হাবিবুল্লাহ ডন তিনি নিজেও ব্যবসায়ী সম্প্রদায়ের দীর্ঘকাল নেতৃত্বে রয়েছেন, তিনি তার জায়গা থেকে দেখেছেন। কিন্তু ধরুন এই আলোচনা বা আইন প্রয়োগ, আইন কতখানি হবে, এর সাথে এক ধরনের মানবিক সমাজ গড়ে ওঠার জায়গাটি থাকা সবচেয়ে জরুরি, যে সমাজে মানুষ মানুষকে মানুষ ভাববে, মানুষ মানুষকে আলাদাভাবে ভাববেন, এবং যেটি কিন্তু আমাদের এই দেশের ঐতিহ্য বলে, সংস্কৃতি বলে থাকবে। এবং সেই ক্ষেত্রে ধরুন আমরা আবারও আমি নির্বাচনের সেই পিন পয়েন্টে ফিরে আসতে চাই। আপনাদের কি এখন আর সেই সময়টি হয়তো নেই যে নতুন করে কেউ ইশতেহার লিখবে না, কিন্তু আমাদের যারা নির্বাচন করছেন তাদের কি কোনো কমিটমেন্টের জায়গা এখানে থাকে না? নিশ্চয়ই তাদের কমিটমেন্টের জায়গা আছে, এবং সেটি প্রকাশের জায়গাতেই থাকে কিনা? হ্যাঁ, আমাদের আসলে আমাদের যুগ যুগ ধরে যে জিনিসটা হয়ে আসছে সেটা হচ্ছে
নারী নির্যাতন হচ্ছে তো বাট নারী তো নির্যাতিত হবে, পুরুষরা তো নির্যাতিত হবে না, এটা না সবাই খুব একটা গা সহা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, নারী নির্যাতন খুব, আমরা পেপারে দেখছি, পেপার উল্টে আবার অন্য পেপারে চলে যাচ্ছে, এটা খুব নর্মাল ব্যাপার। আপা একটু 10 সেকেন্ড কিছু মনে করেন, বেয়াদবি নিয়ে একটু দর্শকদের সাথে কথা বলি। ওখানে যেই মা, তার ছেলে সন্তানও থাকতে পারে, কন্যা সন্তানও থাকতে পারে, তার হাজবেন্ড তো পুরুষ। কোন স্ত্রীকে যখন আপনি নির্যাতন করে ফেলবেন তখন পুরুষও নির্যাতিত হচ্ছে, তার স্বামীও কিন্তু নির্যাতিত হয়ে যাচ্ছে। এটা কিন্তু অর্থাৎ নারী নির্যাতন করলে পুরুষ নির্যাতিত হবে না, দ্যাট ইজ নট কারেক্ট। হয়তো আপনার ব্রডার লেন্স, এই লেন্স আপনি ওটা ভাই হিসেবে, বাবা হিসেবে, স্বামী হিসেবে আশিক, আমি দেখছিলাম যে রিপোর্টে দেখছিলাম, আপনাকে অ্যাপ্রোচটা নিতে হবে। ওই রিপোর্টে দেখছিলাম যে এক ভদ্রলোক তার ওয়াইফ নিয়ে যাচ্ছিল, জি, ওয়াইফ হ্যাঁ, অপমান exactly, করাতে টান দিয়ে হি ওয়াজ নামানো ক্রাইং, সেটাই বলছি। ধরে কাঁদছিল। তুমি কি আর নির্যাতিত কত হচ্ছেন কষ্ট, না? আপনি দেখেন যে একটা আমি মানুষ দেখে কত শুনে এটা আমি কিন্তু- দেখি এটা কষ্টের ব্যাপার। এটা চরম পাশবিকতা, এটা এগেইনস্ট হিউম্যানিটি। না, 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 এটা এটা- মানবতা বিরোধী একটা ব্যাপার। এটা- ধন্যবাদ। এটা আমরা শুধু আসবো আপনার কাছে। হ্যাঁ, জি। আমি যেটা বলছিলাম, তো নারী নির্যাতন ব্যাপারটা না কিসের জন্য আমি এটা বলছি, বিকজ হচ্ছে আপনার এই জিনিসগুলোর না কোনো বিচার হয় না। আমার খুব ক্লোজ কিছু মানুষের শুনেছি, আমি 6 বছরের বাচ্চাও রেপ হয়েছে। হ্যাঁ, আমার জানি তো অজস্র এইটা ঘটনা জানি। এগুলো সব ওই 10-20 হাজার টাকা দিয়ে সেটেল করে ফেলে জিনিস, কিন্তু বাচ্চাটার লাইফ শুরুর আগেই শেষ হয়ে গেল। তো এগুলো তো ওই 10-20 হাজার টাকা দিয়ে সেটেল না, করে এটা লক্ষ টাকারও বিষয় কঠোর না। শাস্তি দিতে হবে, Right. কঠোর শাস্তি দিতে হবে ডেফিনেটলি। তো আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হতে হবে। আর যেহেতু মাইন্ড সেটআপটা চেঞ্জ করতে পারছি না, আমরা যখন একটা মেয়ে যখন বাইরে লাঞ্ছিত হয়ে আসছে বা অ্যাবিউজ হচ্ছে, একটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পুরুষের বলছিও দ্বারা। না। হ্যাঁ, বলছিও না, লজ্জায় থেকে যাচ্ছি, বা বাসায় এসে বললেও বাসায় হয়তো বলবে যে তুমি কিভাবে চলছিলা, মা তুমি একটু ঠিকভাবে চলো। সবসময় কিন্তু মেয়েটার উপরই সব দোষ দিয়ে দেওয়া হয়। তো যেহেতু আমরা চেঞ্জ করতে পারছি না, আমাদের পলিটিশিয়ানরা একটা জিনিস করতে পারেন যে আমরা তাড়াতাড়ি কি করে ফেলতে পারি, আমরা তাড়াতাড়ি সার্ভিস চেঞ্জ করতে পারি। যেমন আমরা ধরেন আমাদের পাসপোর্ট অফিসে বা ব্যাংকে আমাদের দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে একসাথে লাইন দিয়ে দাঁড়াচ্ছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তো এখানে আমরা কাউন্টারগুলো ডিফারেন্ট করে ফেলতে পারি। বা অবশ্যই আরেকটা কি যে প্রকাশ্যে নারী নির্যাতনের যে ঘটনাগুলো, এই ক্ষেত্রে বোধহয় এক ধরনের মানে ইয়েও করা দরকার, যে শাস্তির মাত্রাটিও ভাবা দরকার। শাস্তি তো অবশ্যই দিতে হবে, এবং শাস্তিটা কঠোর শাস্তি হতে হবে, এবং জনসম্মুখে দিলে আরো ভালো। এবং মিডিয়ার এখানে একটা বড় অবদান আছে, যে মিডিয়াতে এই শাস্তিগুলো ফলো করে দেখাতে হবে যে তারা এটার এগেইনস্টে এই শাস্তিটা পাচ্ছেন। হ্যাঁ, এটাই। ধন্যবাদ ইমরান ভাই। আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই সেন্সিটিভ, কিন্তু মা এবং বোন যারা নারী আর কি, ওদেরকে নিয়ে কথা বলছি। আমরা মনে হয় ইসলামে কিন্তু নারীদের কিন্তু অনেক মর্যাদা দেওয়া আছে। এখন যারা ধরেন এরকম ইফটিজিং করছে, দেখেন ঘুরে ফিরে দেখা যায় যে যেটা বললো যে নারীদের উপরে কিন্তু বেশি নির্যাতন হয়। কারণ আমরা নিজেরা মনে করি যে পুরুষ শাসিত এই সমাজে নারীরা হয়তো মুখ বুঝে সব কিছু সহ্য করবে, আর পুরুষ শপি কিছু হায়না আছে, এরা কন্টিনিউ এরকম করে। আপনি দেখবেন যে স্কুল এবং কলেজগুলোর সামনেও কিন্তু অনেক একটা গ্রুপ দাঁড়িয়ে থাকে মেয়েরা ঢোকার সময় কিংবা বেরোবার সময়, বিরক্ত করে, উত্তক্ত করে। এবং এখন যদিও পুলিশ কিংবা এরা যারা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে টহল দেয়, চলে যায়, কিন্তু আবার আসে ডিস্টার্ব করে। পুলিশ কজন আমাদের দেশে, এটাও তো হিসাব করতে হবে। অফকোর্স, হ্যাঁ, ওরা তো আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে না প্রতি স্কুলের সামনে, কলেজের সামনে। আসলে মাইন্ড সেটআপটা খুবই দরকার, এটা সত্যি কথা, যে আমরা এই মনটা পরিবর্তনটা কবে হবে, পরিবর্তনটা দরকার। পরিবর্তনটা যদি না হয় তখন আসলে এই আইনটা কঠিনভাবে করতে হবে। আপনি দেখেন যে আরব দেশগুলি দেখেন, একটু এক্সাম্পল দিই, আরব দেশগুলি, এই আরব দেশে দেখবেন যে মহিলারা কিন্তু ঘুরছে, ওদিকে কিন্তু কোনো পুরুষ যদি 2 বা 3 মিনিট তাকিয়ে থাকে এবং মহিলা যদি কমপ্লেন করে, ওর যে কি অবস্থা হয়, পুলিশ ধরে, মানে খুবই স্ট্রিক্ট ব্যাপার। এখন দেখেন মহিলারা সুন্দরী হেঁটে গেলেও অনেক পুরুষ কিন্তু বারে বারে তাকাতে পারে না ঘুরে, বিকজ তারা জানে এখানে কঠিন আইন। যদি ওই মহিলা একবার কমপ্লেন করে, পুলিশ যদি তাকে ধরে নিয়ে যায়, তার কঠিন শাস্তি হবে। তা আমি মনে করি আমাদের দেশে অফকোর্স মাইন্ড সেটআপের তো ব্যাপার আছে, পাশাপাশি শাস্তির ব্যাপারটাও কিন্তু আপনার গুরুত্বের সাথে চিন্তা করতে হবে। না হলে কিন্তু এই যে নারীরা যে অপমানিত হচ্ছে, এই যে বিভিন্ন সময়ে এই যে পহেলা বৈশাখ বলেন, 31st বলেন, এইসব সময় কেন অপমানিত হবে? এইসব যদি কঠিন কোনো আইন থাকতো, তাহলে আমি মনে হয় না যে এভাবে মানুষ এভাবে বিশৃঙ্খলভাবে কিংবা অমানুষগুলি, হায়নাগুলো এই নারীদের উপরে কিংবা নারীদের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়তে পারতো, কিংবা এইভাবে যে বেয়াদবি করা, যেভাবে অপমান করা হয়েছে, এটা করতে পারতো, আমি মনে করি। ধন্যবাদ। আমি একটু নিয়মমাফিক বিরতি শেষে ফিরে আসবে আলোচনায়। দর্শক, ছোট একটি বিরতি রয়েছে, নিয়মমাফিক তথ্যটা আমাদের সাথে থাকবেন।
দর্শক, ফিরে এলাম পূর্বাচল রিজেন্ট সংবাদ সংলাপে। জনাব রাশিদ রহমান, আপনি আলোচনাটি শুনছিলেন এবং একই সাথে বোধহয় আমরা যে সংকটগুলি নিয়ে কথা বলছিলাম সেখান থেকে সমাধানের পথটি নিয়ে ভাবতে হবে এবং অন্যান্য আরো বিষয়ও বোধ করি রয়েছে। দেখুন, শত বছরের বাংলার উপন্যাস, গল্প, কথা, কবিতা সবকিছুকে হিসাবে নিয়ে একটা ঘটনা শুধু আপনাকে বলবো। আমার বয়স 14 ছিল, আমি একটা গ্রামে গিয়েছিলাম, গ্রামটার নামটা বলবো না। একটি কিশোরী মেয়েকে 3টি ছেলে ধর্ষণ করেছিল। গ্রাম্য পঞ্চায়েত বসিয়ে বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী মামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই না, ওই 3টি অপরাধী, তাদের ভিতরে সবচেয়ে দরিদ্র যে ছেলেটি, তার সাথে ওই ধর্ষিতাকে বিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই সমস্যাটির সমাধান করা হয়। বাংলাদেশের মানুষের পছন্দ হোক বা না হোক, আমার এই দেশের মা বোনদের প্রতি আমাদের সম্মিলিত মনোবৃত্তি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এর বিরুদ্ধে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করতে হবে। আইন আছে, হাজারো হাজারো আইন আছে। অ্যাসিড নিক্ষেপ করবেন, আইন আছে, বিচার হয় না। ধর্ষণ করবেন, আইন আছে, বিচার হয় না। ইফটিজিং করবেন, আইন আছে, বিচার হয় না। কেন? আমরা কনফিউজড কাইন্ডনেসে ভুগি। একজন লোককে গ্রেপ্তার করবেন, তার আত্মীয় স্বজন, ওই মেয়ের আত্মীয় স্বজন বসে বলে, থাক বাবা, যা হওয়ার হয়েছে, ঠিক আছে, আমরা এটা মিলব। কনফিউজড কাইন্ডনেস। একদিনের দয়া প্রদর্শন করতে গিয়ে সমস্ত জীবনের সকল নিষ্ঠুরতা, সকল নিষ্ঠুর রাবণের মতো যে দৃষ্টি, সেই দৃষ্টিকে আমরা আমাদের নিজেদের উপর নিয়ে আসি। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। উই ক্যানট বি কনফিউজ। জন ভাই যেটা বললেন, আমি সৌদি আরবের সব কিছুর সাথে একমত না, তবে হ্যাঁ, এটা ঠিক যে যখন আমরা বিচার করব, শক্ত হস্তে বিচার করবো এবং সেই বিচারের শেষটা আমরা দেখবো, শাস্তির আমরা প্রয়োগ ঘটাবো। পাশাপাশি আলোকিত মানুষ তৈরি করা, মুক্ত মনের মানুষ তৈরি করা এবং এটা বিশ্বাস করানো যে পুরুষের আছে অধিকার, নারীরও আছে অধিকার, নারীর আছে অধিকার, পুরুষেরও আছে অধিকার। সুতরাং কারো অধিকারের জন্য ও থাকবে, অধিকার পরিষ্কার কথা, কারো কোনো একটি জেন্ডার, লিঙ্গের জন্য ও যুক্ত করা হবে। নারীরও আছে অধিকার, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। পুরুষের আছে অধিকার, নারীর আছে অধিকার, নারীর আছে অধিকার, পুরুষের আছে, মানুষের আছে অধিকার। ই প্রত্যয় ও প্রত্যয় ছেড়ে দিয়ে মনোগতভাবে বিশ্বাস করতে হবে যে আমরা সকলে মানুষ, সকলে মিলেই আমরা ভালো থাকবো, সুন্দর ভবিষ্যতের দিকে তাকাবো। ধন্যবাদ। এবার আরো কয়েকটি প্রসঙ্গ রয়েছে, আমরা এবারে সেদিকে নজর দিতে পারি। আপনি শুরু ধরুন, আমরা যেরকম একই সাথে বলবো, আমরা প্যানেল প্রায় একমতের জায়গাটিতে আছি যে আমাদের ভাবতে হবে এই বিষয়গুলো। আমরা প্রত্যেকেই প্যানেল নিশ্চয়ই একমত যে আমরা যারা এই অপরাধী তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে যার কারণে এই ধরনের যে শাস্তি থেকে ভবিষ্যতে কেউ এই ধরনের অপকর্ম করতে ভয় পাবে। এবং একই সাথে এই বিষয়টি যে সামাজিক গণমাধ্যমে রাজনীতিকরণ আমরা দেখেছি বা ভুঁইফোর অনলাইন পত্রিকায়, সেটিরও নিশ্চয়ই আমরা বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এবং তার সাথে আরেকটি প্রশ্ন যেতে চাই, আমাদের তো সিটি কর্পোরেশন নির্বাচন এগিয়ে আসছে এবং এই নির্বাচনে যেমন আমাদের একটি নারী এবং একই সাথে মানুষের প্রতি বান্ধব একটি পরিবেশের দাবিটি থাকবে, তেমন আমাদের মূল প্রত্যাশার জায়গাটি প্রার্থীদের কাছে কি হবে নির্বাচনে? দেখুন, আমি খুব সহজ আমার অ্যানালিসিস, এটা আবার উইদাউট বিং পার্টিজান, দল পক্ষীয় না হয়ে বলতে চাই। আমি ভোট দিব তাকে যিনি তার পূর্ববর্তী জীবনে ধীরতা, স্থিরতা, সফলতার পরিচয় দিয়েছে। আমি এর আগে একটা টিভি চ্যানেলে বলেছি, আমি কোনো চকলেট বয়কে ভোট দিতে চাই না। অর্থাৎ আমার নগরী, আমার আবাসস্থল, আমার ভবিষ্যৎ, আমার সমৃদ্ধি, এটাকে নিয়ে আমি ছিনিমিনি খেলে যার প্রুভেন কোনো ট্র্যাক রেকর্ড নাই, তাকে ভোট দিয়ে আমি আমার ভবিষ্যৎকে অনিশ্চিত করতে চাই না। কারণ ঢাকা শহরের ইতিমধ্যে শত বছরের জঞ্জাল, বহু সমস্যা রয়েছে। যেই ব্যক্তি তার ক্ষুদ্র জীবনে সফলতার পরিচয় দিতে পারেনি, অর্থাৎ ডন ভাই একটু রিলেট করতে পারবেন আমার সাথে, আমি নিজেকে ব্যবসায়ী বলছি কিন্তু আমি কি ব্যবসা করি এটা আপনিও জানেন না, আমি নিজেও জানি না, এই ধরনের কোনো ব্যবসায়ীকে আমি ভোট দিতে চাই না। আমি নিজেকে শিক্ষিত বলছি কিন্তু আমি নিজেও জানি না আমি কতটা শিক্ষিত এবং উনিও জানেন না আমি কতটা, এরকম কাউকে আমি ভোট দিতে চাই না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, রাজনীতি তো ধৈর্যের ব্যাপার, বিশ্বস্ততার ব্যাপার। যেই ব্যক্তি ঘোড়ার মতো এক জায়গার থেকে আরেক জায়গায় লাফিয়ে শুধু তার আদর্শ পরিবর্তন করে, তার কাছে কি আপনার ভোটটি নিরাপদ? শুধু তাই না, রাজনীতি যিনি করবেন তিনি ভালো মানুষ হবেন, তিনি তার বাবা মার আত্মসম্মান, তাদের সম্মানকে রক্ষা করার মধ্য দিয়েই তো রাজনীতিতে আসবেন। যেই প্রার্থী তার বাবা মার সম্মান রক্ষা করতে পারেন না, জলাঞ্জলি দিতে পারেন নিজের ক্ষুদ্র স্বার্থে, তাকে তো আর ভোট দেওয়া যায় না। আমি নাম ধরে বললাম না কথা, ধন্যবাদ। আমার কথা হচ্ছে গুড হিউম্যান বিং, অনেস্ট হিউম্যান বিং, হার্ড ওয়ার্কিং হিউম্যান বিং, তাদের জন্য আমরা ভোট। ধন্যবাদ। আশিকুর আলী, আমাদের এমনি প্রত্যাশার জায়গাটি কি থাকবে? হ্যাঁ, আমি বিভিন্ন সময় শুনে আসছি যে ব্যবসায়ীরা রাজনীতিতে আসলে ভালো হয় না। রাজনীতি যারা
রুট লেভেল থেকে রাজনীতি করে আসছেন তারা সবসময় রাজনীতিতে আসতে হবে। তো হ্যাঁ, আমার কাছে মনে হয় না যে রুট লেভেলে আমি গ্রামের একজন চেয়ারম্যান থেকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ এসে পিএম হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হলেন, উনি বাইরের দেশের সাথে ফাইট করে কোনো কিছু আদায় করে নিয়ে আসতে পারবেন, নাকি যিনি বিজনেসম্যানরা রাজনীতিতে আসলে কোনো সমস্যা আমি দেখি না। তারা একটা বিজনেস তৈরি করছে, তারা মানুষকে বুঝেন, তারা মানুষের সুযোগ সুবিধা দিতে পারছেন, তারা এমপ্লয়মেন্ট জেনারেট করছেন, তো এটাতে তো কোনো সমস্যা আমি দেখছি না। এটাতে আমি বরং বলবো যে মানে আমিও রাশেক ভাইয়ের সাথে মিলিয়ে বলবো যে সফল মানুষকে অবশ্যই ভোট দিতে হবে। সফল মানুষের ওই সফলতার জায়গাটায় আসতে তাকে অনেক চড়াই উতরাই পার হয়ে আসতে হয়েছে। এবং আমার যারা এরপরে মেয়র নির্বাচিত হবেন তাদের কাছে আমি অবশ্যই বলবো যে একটা নারী বান্ধব ঢাকা আমরা চাই। একই সাথে প্রত্যাশা থাকবে, যদিও মেয়র নির্বাচনটি রাজনৈতিকভাবে হচ্ছে, যিনি নির্বাচিত হন তিনি কিন্তু সকল ভোটারের অভিভাবক হবেন। জি হ্যাঁ, তার অভিযোগ আমি এর আগেও আপনাকে একটা বলেছিলাম যে অ্যাকাউন্ট হয়ে যায়। আর আমি আপনার সাথে একটা কথা বলতে চাই, সেটা হলো যে দেখেন এখন সংসদে দেখা যায় যে নেতৃত্বে কিন্তু অনেক ব্যবসায়ী আছে। তো অনেক ব্যবসায়ী কিন্তু যখন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সাকসেস হয়, দেখা যায় যে তারপরে সে নেতৃত্ব দেয়, তার ব্যবসায়ীদের নেতৃত্বে থাকে এবং ওইখানে সাকসেসফুলি সে তার সব কিছু কর্মকাণ্ড পালন করতে পারে। আলটিমেটলি তখন কিন্তু কমিটমেন্ট চলেই আসে যে আমি যখন সার্থক ব্যবসায়ী নেতা, তখন হয়তো জনগণের উনি ভালো সার্ভিস দিতে পারছেন, এটাই তখন মাথায় চলে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, উনি দেশে যাচ্ছেন, ওনার গ্রামের বাড়িতে যায়, অনেক সাহায্য করে, অনেক সাহায্য সহযোগিতা করছে। তখন দেখা যাচ্ছে গ্রামের লোকজনই বলে যে স্যার আপনি পলিটিক্সে চলে আসেন। কিন্তু আমি মনে করি যারা ব্যবসা থেকে রাজনীতিতে ঢুকে তাদের কমিটমেন্ট খারাপ। যারা মানে অসফল ব্যবসায়ী, খেলাফি ব্যবসায়ী, তাদের তখন নির্বাচন করার জায়গাটিও নেই। না, আমি একটু বলি, ব্যবসায়ী থেকে ব্যবসায়ী থেকে রাজনীতি গেলে আমি মনে করি আমরা সাধুবাদ, কেননা সে যখন সফল হয় তখন তার এরিয়ার লোক কিংবা আশেপাশের লোক বলে যে আপনি এখন সার্ভিস দেন, তখন তার মনে হয় ঠিক আছে আমি জীবনে অনেক কাজ করেছি, কষ্ট করেছি, সার্থক ব্যবসায়ী হয়েছে, আমি এখন মানুষের জন্য কিছু করি। কিন্তু পলিটিশিয়ানরা যদি ব্যবসায়ী হয়ে যায় তখন প্রশ্ন লাগে। ব্যবসায়ীরা যদি পলিটিক্সে আসে ওটা তার ব্যবসার জন্য খরচ করে আসে, বাট পলিটিক্স থেকে যখন ব্যবসায়ী হয়ে যায় একটা পলিটিশিয়ান, তখন কিন্তু দেশের জন্য অশনি সংকেত হয়। আরেকটা কথা বলি, আমার যেটা পর্যবেক্ষণ, বাংলাদেশে ঢাকা নগরীতে কিংবা অন্য সিটি কর্পোরেশনে দেখা যায় যে যেই কাজের জন্য যে টাকাটা বরাদ্দ হয় উন্নয়নের জন্য, সেই উন্নয়ন কিন্তু প্রপারলি হয় না। তার কারণ সবচেয়ে বড় একটা, যিনি মেয়র নির্বাচিত হন সেই মেয়রকে 10 to 15% অঘোষিত আপনারা সবাই জানি টাকা দিতে হয়। দ্বিতীয়ত একটা ব্যবসায়ী ওখানে 10 to 15% ওনাকে দিবেন, ব্যাংকের সুদ দিবেন 10 to 15%, তারপর উনি লাভ করবেন। তাহলে উনি জায়গা কিন্তু আছে, হ্যাঁ, উনি তাহলে কত পার্সেন্ট একটা রাস্তা কিংবা একটা জায়গায় উনি খরচ করবেন, ওখানে প্রোডাক্টটা কি আসবে? আমি এটা বলি, আমি কিন্তু আনিস ভাই এখানে যখন গিয়েছিলাম আমাকে বক্তব্য দিতে বলেছিল, আমি বলেছিলাম আনিস ভাই আপনি আমাদের বিজনেস লিডার, অফকোর্স ইউর স্মার্ট গাই, আমি চাই যে আপনার মতো লোক যদি আসে, আমি মনে করি যে উত্তরের অনেক কিছু হবে। অফকোর্স এটা ব্যবসা হিসাবে আমি কিন্তু ওনাকে সাপোর্ট করেছি, কোনো দলের না, বিকজ আমি কোনো আওয়ামী লীগও করি না, বিএনপি দলের সাথে নেই, কারোর সাথে নাই, আমি এজ ব্যবসায়ী হিসেবে তাকে সাকসেস মনে করেছি, এই জন্য বলেছি। বাট ওনাকে এটাও বলেছি জানিস ভাই আপনি আমাদের গর্ব, আমি কখনো আপনি যখন 5 বছর পরে এখান থেকে স্টেপ ডাউন হবেন, আপনার নামের পিছনে 10% বা 15% জড়িত না হয়, আনিছিল 10% কিংবা আনিছিল 15%, তাহলে আমরা দুঃখ পাবো এজ ব্যবসায়ী হিসেবে। হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। শেষ 10 মিনিটে আছে, আমি শুধু বলতে চাচ্ছি, একটু অপ্রাসঙ্গিক হয়ে যায়, বাট এটা আমার বলা প্রয়োজন। আজকে বিকালবেলায় একটা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক সম্পাদক জনাব ফারুক খান এমপি মহোদয় এবং আমাদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জনাব আব্দুস সোবহান গোলাপ সাহেবের সাথে কথা হয়েছে। আগামীকাল নাগাদ বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অফিসিয়ালি এই যে পয়লা বৈশাখের যেই ন্যাক্কারজনক ঘটনা, এর সাথে যে আমাদেরকে জড়িত করার যে একটা চেষ্টা, এই বিষয়ে প্রতিবাদ এবং রিজয়েন্ডার দেওয়া হবে। আমার মনে হয়েছে এই সুযোগটা আমার নেওয়া উচিত আপনার টিভি চ্যানেলের মাধ্যমে, যারা সামনে সম্মানিত দর্শকরা আছে তাদেরকে জানানো দরকার। আমি এই যে বিভিন্ন গণমাধ্যম বোঝানোর চেষ্টা করছেন, একটু বিভিন্ন হাতে গোনা কয়েকটা, হ্যাঁ সেটাই প্রকাশ করা এবং এটা করা আমাদের দায়িত্বও বটে। আমি এখন এই মেয়র ইলেকশন, সিটি কর্পোরেশন নির্বাচনে চলে আসি। আমি কিন্তু সহজ জিনিস বুঝি, ব্যবসায়ী রাজনীতি করবেন এতে দোষের কিছু নেই, ততক্ষণ তিনি রাজনীতি করবেন যতক্ষণ পর্যন্ত তিনি ভূমিদস্যুতার সাথে জড়িত নন।
অন্যায়ভাবে সরকারি কোনো ব্যবসা গ্রহণ করা বা তার ব্যবস্থা করার সাথে জড়িত নন, এবং শ্রমিকের রক্তকে পানি করে শুষে নিয়ে ভ্যাম্পায়ার বা ড্রাকুলার মতো করে তিনি ধনবান হবেন না, ততক্ষণ ইটস ওকে। এটাই যদি আমাদের প্যারামিটার হয়, তাহলে আই এম ভেরি লাকি, আই এম অনার্ড অ্যান্ড আই ফিল প্রিভিলেজড যে জনাব সাইদ খোকন এবং জনাব আনিসুল হক সাহেব, ওনাদের মতো দুজন মেয়র প্রার্থীর সাথে আমি কাজ করতে পারছি। ওনাদের সমস্ত ব্যবসায়িক জীবনে কোনোদিনও ভূমিদস্যুতা অথবা সরকারি কোনো ব্যবসা, কোনো কেলেঙ্কারির মাধ্যমে, কোনো অপচেষ্টার মধ্যে গ্রহণ করার কোনো ট্র্যাক রেকর্ড নাই। নট অনলি দ্যাট, আনিসুল হক সাহেব তার জীবন বেসরকারি চাকরি দিয়ে শুরু করেছিলেন। তার চাকরির ক্ষেত্রে তিনি এতটাই সফল ছিলেন, শ্রমজীবী মানুষদের সাথে সুসম্পর্ক, একই সাথে ম্যানেজমেন্ট সুসম্পর্ক জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে নিজে একজন অংশীদারে রূপান্তরিত হন এবং আজকে একজন বিশাল সফল ব্যবসায়ী। সো আই ট্রুলি বিলিভ যে এবার ঢাকা শহরের সমাধান যাত্রা যেটাকে বলা হচ্ছে, সত্যিকার অর্থে সুযোগ এসেছে ঢাকা দক্ষিণ এবং উত্তরের একটি উন্নত আধুনিক ঢাকার দিকে। এবং ধন্যবাদ। আমাদের বাংলাদেশে এত বেশি সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই যে একটা সমস্যা নিয়ে আমরা কথা বলতে বলতে আবার আরেকটা নতুন সমস্যা চলে আসে, তখন আমরা আগে সমস্যাটা ভুলে যাই। যেমন মাত্র এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস আমাদের এই যে এতগুলো মানুষকে পুড়িয়ে ফেলা হলো, হ্যাঁ, তো মানুষজন যেন ভোট দেওয়ার সময় এই জিনিসটা মাথায় রাখেন যে কারা পুড়িয়েছে বা কারা করেছেন এই জিনিসটা। তারপরে এই যে পয়লা বৈশাখের প্রবলেম, ওই জিনিসটা আমরা অলরেডি আমাদের ঘটনাগুলো একটি করে আসে সামনে, একটি করে আমাদের বিস্তৃত হতে হয়। জি, এত বেশি প্রবলেম আমরা ফেস করি, খুব বেশি না, আমাদের হাতে গোনা প্রবলেম গুলো আমরা অত বলবো না। পয়লা বৈশাখের প্রবলেম আছে, আবার নতুন প্রবলেম আসবে, আমরা আবার নতুন প্রবলেম নিয়ে কথা বলবো। আর আমি আরেকটু বলি যে মেয়েদের জন্য আমি বলবো যে আপনারা নিজেদের সেলফ ডিফেন্স করার চেষ্টা করেন, কারাতে শিখেন বা ব্যাগের মধ্যে পেপার স্প্রে রাখেন বা ছোট নাইফ রাখেন। কারণ এই নিজে আসলে মেয়েরা কিন্তু সবসময় যে রাস্তাতে অ্যাবিউজ হচ্ছে তাই না, বাসাতে বা বাইরে বা স্কুলে বা কলেজে বিভিন্নভাবে অ্যাবিউজ হতে পারে। আর এই যে এই ছাত্রলীগ মানে জিনিসটাকে আসল সাবজেক্ট হচ্ছে মেয়েগুলো অ্যাবিউজ হলো, এই জিনিসটাকে সাবজেক্ট না রেখে কোন দল করলো এটা নিয়ে সবাই ফোকাস। আমার কাছে মনে হয় যে যেই করুক, আমাদের পিএম কিন্তু অসম্ভব নারীদের ক্ষমতায়নের বিষয়ে অসম্ভব সোচ্চার, এবং যেই দলই করুক, উনার নিজের দল করুক বা অন্য দল করুক, সবাই ছাত্রলীগ করে লাফালাফি করছে। আমার ধারণা আমাদের পিএম প্রথম আগে যদি ওনার দলেরই হয়, উনি প্রথম এটার জন্য শাস্তি দেওয়ার জন্য, আমার এটাই আশা ওনাকে নিয়ে, ইনশাআল্লাহ এটাই হবে। আমার এটা শেষ বক্তব্য। আচ্ছা, শেষ করছি। সিটি কর্পোরেশনের ব্যাপারটা আমার মনে হয় কি, সিটি কর্পোরেশনের যে কথা বলছি, আমার মনে হয় যে সিটি কর্পোরেশন এবং বেসরকারি খাত এদের যৌথ উদ্যোগে কিন্তু যতগুলো সমস্যা আছে সমাধান করা যায়। আর আমি বেসরকারি আরো বলতে হবে, যানজটটিও রয়েছে। আচ্ছা, যানজট নিয়ে আমি তার কথা বলবো, অফকোর্স এটাকে বড় মাথা ব্যথা। আর আসন্ন এই সিটি কর্পোরেশন নির্বাচন আমার প্রত্যাশা থাকবে এটা যেন ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়, অন্যান্য সব বাংলাদেশিদের মতো আমার এটা প্রত্যাশা। আর পাশাপাশি সবাই যেন, যারা ভোটার আছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে। নির্বাচনের জন্য যারা দাঁড়িয়েছেন, আমরা যারা আছি, যারা ভোট দিতে যাবো, তা আমাদের জন্য পছন্দের মতো প্রার্থীকে আমরা ভোট দিতে পারি। আমরা সেটাই জানাতে পারি দর্শকদের কাছে, এমন কাউকে ভোট দিবেন না যিনি তার জয় এবং আপনার ভোটকে কাজে লাগিয়ে আবার নতুন করে ফেলে আসা 90 দিনের মতো সন্ত্রাস, নাশকতা, পেট্রোল বোমা। ধন্যবাদ জনাব রাশিদ, এটা আমাদের অনুরোধ। ধন্যবাদ আশিক ডালিয়া, ধন্যবাদ জনাব হাবিবুল্লাহ খান। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম, নারীর জন্য বান্ধব একটি সমাজ মানে কিন্তু মানুষের জন্য সেই সমাজ, এবং সেই সমাজটি আমরা দেখতেছি। আমরা যে ঘটনাটি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা নিশ্চিত বা আমরা বিশ্বাস করি যে এই ঘটনায় যারাই অভিযুক্ত আছেন, যেহেতু কিছু ছবি রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, তারা চিহ্নিত হবেন এবং তাদেরকে আমরা উপযুক্ত বিচারটি দেখব, এবং যার যা পাওনা সেটিই পাবেন। তবে এর ভিতরে যে রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলো রয়ে গেছে যেটি আমাদের দেশে থাকে, সেই জায়গাটিকে আমাদের সতর্কভাবে নজর রাখা দরকার। অন্যদিকে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা ছিল, সেটি নিশ্চয়ই ঢাকা শহরটি বাংলাদেশের রাজধানী, এবং এখানে যারা বসবাস করেন সেই সহনাগরিকেরা কখনো সিদ্ধান্ত নিতে ভুল করেননি, করবেন না। শুভরাত্রি।